সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 662তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমাদের এই পর্বে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ সাইফুল হককে। সাইফুল হক, আপনাকে বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত প্রবাসীদের নিয়ে কথা বলে থাকি, তাদের নানা সমস্যা, সম্ভাবনা, এই বিষয়গুলো আমাদের অনুষ্ঠানে স্থান পায়। তো আমরা আজকেও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের দেশে গত কয়েকদিন আগে যে ধরনের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা দেখলাম যে একটা আন্দোলন চলছে এবং সেটা পরবর্তীতে সহিংস রূপ ধারণ করে, এর প্রভাব কিন্তু শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে পড়েছে। কারণ আপনারা জানেন যে 1 কোটির বেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বাংলাদেশে কোনো কিছু ঘটলে তার স্বাভাবিকভাবেই তার প্রভাব কিন্তু প্রবাসীদের উপরে পড়ে। সেই বিষয়টি দিয়েই আলোচনা শুরু করতে চাই। সৈয়দ সাইফুল হক, আপনি দেখলেন যে আমি যেমনটি বলছিলাম যে আমাদের এখানে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, তার ঢেউ কিন্তু শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের মিশনের সামনে তারা প্রবাসীর প্রতিবাদ করেছেন। তেমন একটা ঘটনা আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতে, এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেককে জেল জরিমানা করা হয়েছে এবং অনেককে যাবজ্জীবন, কয়েকজনকে সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে সত্যিকারই একটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের দেশে যে ঘটনাটি ঘটে গেল, অনেকে নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত অবস্থা আছে তাদেরকেও তাদের সুস্থতা কামনা করি। এবং আপনি যে জিনিসের অবতারণা করলেন, যেহেতু আমি এই প্রবাসীদের নিয়ে কাজ করি আজকে বহুদিন যাবৎ, সুতরাং আমার যে পর্যবেক্ষণ বিশেষ করে প্রবাসীদের বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে যে কোনো সংকটে, যে কোনো দুর্যোগে আসলে প্রবাসীদের উপর একটা বিশেষ ধরনের চাপ আসে। যেমন ধরেন, যখন এই গণ্ডগোলটি শুরু হলো বা এটাকে একটা সংঘাতপূর্ণ অবস্থায় গেল, তখন দেখেন এয়ারপোর্টে আপনার প্রচুর আমাদের প্রবাসগামী ব্যক্তিবর্গ আটকা পড়লো, তারা সময় মতো যেতে পারছে না এবং খুবই দুর্বিষ অবস্থায় তারা ওখানে রাত কাটাতে হয়েছে, ফ্লাইটগুলি ক্যান্সেল করা হয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা দেখলাম যে সেই প্রবাসীদের উপরেই সেই সমস্যাটা। আবার যদি আমরা আরেকদিকে যে প্রবাসে যারা আমাদের ভাই বোনরা আছেন তাদের বিষয়গুলি আমরা চিন্তা করি, আর আপনি জানেন যে আমি নিজেও একজন অনেক দিন প্রবাসে ছিলাম এবং পরবর্তীতে এসে এই প্রবাসীদের অধিকার নিয়েই আজকে অনেক দিন থেকে কাজ করছি বিভিন্ন মহলের সাথে, বিভিন্ন জনের সাথে। এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রবাসীদের কোথায় কোথায় সমস্যাগুলি হচ্ছে এবং তাদের প্রোটেকশনের মেজারটা কী। তো যেটা হয় যে আমাদের প্রবাসে যখন আমরা থাকি তখন আমরা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ অবস্থা থাকি। আমরা দেশের সুখে হাসি দেখে দেশের কোনো অসুবিধা আমরা কাঁদি, সেটা যাদের জন্যই হোক। বাইরে থাকলে সেটা ফিলিংসটা মনে দাগ কাটে আরো খুবই বেশি, যেহেতু ওখানে একটা কনফাইন্ড অবস্থায় আমরা থাকি। আত্মীয় স্বজনকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে আমরা যারা পরিবার রেখে আসি, তাদের ভিতরে এই কাজটি আরও বেশি হয়। দেশের যে কোনো পরিস্থিতির কারণে সবসময় একটা মনের ভিতরে একটা থাকে। এরপরও অনেক ইস্যু আছে যার জন্য আমাদের এই প্রবাসী ভাই বোনেরা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়। ওখানকার কাজের বিষয় নিয়ে যদি বলি, বিভিন্ন ধরনের তাদের মানসিক একটা অশান্তির মধ্যে তারা থাকে। তারপরে যদি এই ধরনের ঘটনা দেশে ঘটে, আপনারা জানেন যে আমি বললাম যে একটা খুশির খবর শুনলে তারা যেমন খুশি হয়, এবং যে কোনো দুর্যোগের কথা শুনলে তাদের মনে বেদনা হয়। এবং সেটা সাধারণ যারা আছেন তারা তো অবশ্যই এই জিনিসটা তো অনেক সময় স্বাভাবিক বুঝতে পারেন। তারপরও আমরা মনে করি যে আজকাল যে সোশ্যাল মিডিয়ার যুগ বা যে ইলেকট্রনিক অবস্থায় প্ল্যাটফর্মে আমরা যে খবরাখবর দেখি, এতে আরও বেশি তাদেরকে আমার মনে হয় যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনও তাদেরকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই গত কয়েকদিন কিন্তু আপনার ইন্টারনেটও ছিল না, গতকাল যার জন্য ওই বাইরে যোগাযোগ করতে পারছেন, সঠিক খবরটা নিতেও পারছেন পরিবার পরিজন, এবং সেই খবর কিন্তু তাদের কাছে আসছে। তাদের আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের খবর আসছে। সেটাকে আমি বলছি যে অনেক সঠিক খবর আছে, সেখানে হয়তো মিসইনফরমেশন, গুজব আছে, প্রোপাগান্ডা আছে, তো সেগুলি তাদেরকে মনেই করে। তারপরে যে আপনি দুবাই বলেন, মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি দেশে
এবং আমরা জানি আমেরিকা ইউকেতেও এই ধরনের প্রোটেস্ট হয়েছে। কিন্তু এইসবের দুইটা ভাগ আছে, এটা বুঝতে হবে। একটা হচ্ছে যে যখন আমরা ইউএসএ থাকি, ইউকেতে থাকি, আমাদের ওখানে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অনেক সুবিধা, ওখানে আইন বলেন, কানুন বলেন, এটাকে তারা সুযোগ দেয়, উদারভাবেই নেয়, তাদের উদারভাবেই নেয়, সেখানে সেটা করার সুযোগ আছে। তারপরও আমি মনে করি যে আমি লক্ষ্য করেছি আমাদের ইউএসএতে, আমেরিকাতে যারা থাকেন, মানে যারা ছাত্রছাত্রী, তারা সুন্দরভাবে প্রোটেস্ট করেছেন, ব্যানার নিয়ে বা প্ল্যাকার্ড নিয়ে তারা করেছেন। আবার কিছু জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি একটু কঠোরভাবে হয়েছে, যেমন নিউ ইয়র্কে আমরা জানি। তবে আমাদের একটি কথা যে আবেগ, সংক্ষুব্ধতা, সেটা অবশ্যই সবার মধ্যে থাকবে, এবং সেটাকে যদি আমরা খুব নিরপেক্ষভাবে চিন্তা করি, বুঝতে চেষ্টা করি, বিশেষ করে যে প্রবাসী হিসাবে, যে আমরা যে কাজটা করছি সেটা কতটা নিজের জন্য লাভজনক, হ্যাঁ, আমার পরিবারের জন্য কতটুকু লাভজনক, আমার দেশের জন্য কতটা লাভজনক, এবং যাদেরকে আমরা সাপোর্ট করছি তাদের জন্য কতটা লাভজনক। হ্যাঁ, তারা যারা এই আন্দোলনের সাথে জড়িত, তারাও চাচ্ছেন যে সব জায়গা থেকে তাদের একটা মানে সাপোর্ট আসুক, সলিডারিটি আসুক, এবং সেটার জন্য তারা করছে, সেটা কোনো অসুবিধা না। সেটা বুঝতে পারছি, কিন্তু মানে আমি স্পেসিফিক যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আরব আমিরাতে আসলে ওখানে কতজনকে অ্যাকচুয়ালি আরব আমিরাতের যে ঘটনাটা আমরা জানতে পেরেছি, সেটা সত্যি কথা বলতে কি, সে জায়গায় আমি বললাম যে ওখানেও আমাদের ধারণা যে কিছু মিস ইনফরমেশন বা যারা এটা অর্গানাইজ করেছে, সেখানে আমরা জানি যে একটা বড় ধরনের গ্যাদারিং ছিল, এবং সঠিক সংখ্যা বলা যাবে না, তবে 100-এর কাছাকাছি হবে হয়তো, অনেক লোকজন ছিল। দণ্ড দেওয়া হয়েছে, এবং দণ্ড দেওয়া হয়েছে 57 জনকে, সবাইকে না, 57 জনকে দণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে 3 জন যারা অর্গানাইজার হিসেবে তারা চিহ্নিত করেছে, তাদেরকে যাবজ্জীবন। তার মধ্যে একজনকে দেওয়া হয়েছে 11 বছর, আর 53 জনকে দেওয়া হয়েছে 10 বছর করে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে ফ্যামিলি লেভিয়াইন যারা দেশে আছে, তাদের অবস্থাটা কি, এই জিনিসটা কিন্তু কেউ কিন্তু চিন্তা হয়তো করেনি, আর প্রথমে তো করেইনি, এখন কিভাবে চিন্তা করছে যে আমরা যাদেরকে নিয়ে এই প্রোটেস্টটা করলাম, এবং সেখানে অনেক ধরনের কথা হচ্ছে, সেখানে দেশের ভাবমূর্তির কথা হচ্ছে, সেখানে বিদেশে আবার তারা লোক যাবে কি যাবে না সেটা নিয়ে কথা হচ্ছে। সেখানে হয়তো বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেছে যে না, ভিসা, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, একটা গুজব কিন্তু ছিল যে তারা ভিসা বন্ধ করে দিয়েছে, না সেই ধরনের কোনো খবর আমরাও পাইনি, আমরা যারা এই খবরগুলি রাখি। কিন্তু আমাদের যেটা শঙ্কার বিষয়, সেটা হচ্ছে যে ওই দেশে যে প্রোটেস্টটা করতে যে এত লোকের যে শাস্তি হলো, সেটা নিয়ে তো অবশ্যই আমি অ্যাজ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা মানবাধিকারের কর্মী হিসেবে বলতে চাই যে এটা কি সঠিক হলো কিনা, এবং সে ব্যাপারে আমাদের সরকার কি বলতে চাচ্ছেন যে একটা আসলে গুরুদণ্ড হয়ে গেছে, মানে এটা আমাদের কাছে তো সেটাই মনে হচ্ছে। কারণ যদিও তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সরকার থেকে সঠিকভাবে বলেছে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু একজন মানুষ হিসাবে তার মানবাধিকারের বিষয়টা যদি আমরা চিন্তা করি, যে আপনার 19 তারিখে ঘটনাটা ঘটেছে, উইদিন 4 ডে, 4 দিনের মধ্যে তার কিন্তু রায় হয়ে গেছে, ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে 57 জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে যে আমি যেটা বললাম যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, একজনকে 11 বছর, 53 জনকে 10 বছর কারাদণ্ড দিয়ে দেওয়া হলো। এখন হ্যাঁ, ওই দেশের আইন অনুযায়ী হয়তো সেটা দিয়েছে। এই জায়গায় আমার প্রশ্ন সেটা হচ্ছে যে যখন মধ্যপ্রাচ্যে আমরা লোক পাঠাই, তখন আমাদের যে রিক্রুটিং এজেন্সি আছে অথবা সংশ্লিষ্ট আরও যারা আছে বা আপনারা যারা কাজ করেন, এই লোকগুলো কি এরকম বলে দেওয়া হয় না যে ওই দেশের আইন কানুনকে এরকম বিক্ষোভ করা যাবে না, বা একত্রিত হয়ে যে আন্দোলন করা বা এই ধরনের, এগুলো এটা একেবারে তো ম্যান্ডেটরি। পশ্চিমা দেশ আর মধ্যপ্রাচ্যের এক ধরনের পার্থক্য রয়েছে। এটা একেবারে যারা রিক্রুটমেন্ট এজেন্সি আছে তারা কতটুকু বলে সেটা আমরা জানি না, অবশ্যই বলে, কিন্তু সরকারিভাবে তো যে কোনো লোক ওইসব দেশে যেতে হলে এখান থেকে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বলে, যেটা এটা সরকার কিন্তু একেবারে ম্যান্ডেটরি, যেই যাবে তাকে যখনই আপনার ক্লিয়ারেন্স দেওয়া হবে, সেখান থেকে তারা দেখবে যে সে এই প্রি ডিপার্চার ট্রেনিংটা বা ওরিয়েন্টেশন করেছে কিনা।
তার মানে সেটা না করলে তো সে যাওয়ার ছাড়পত্রই পাবে না। তো সেখানে কিন্তু সেশন বাই সেশন সব কিছু বলা হয় এবং সেখানে এই কথাটাও বলা হয় যে দেশে যে যাবে সেখানকার নিয়মকানুন মেনে চলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেখানে কতটা মনোযোগ সহকারে তারা শুনে বা জানে বিষয়টা, একটা বিষয়। এই নিয়ে একটা প্রশ্ন এখন আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যখন আমি ওই দেশে চলে যাই, যে যখন আমি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকি, কারণ আমরা জানি বাংলাদেশের এটাও একটা ওপেন সিক্রেট যে সবচেয়ে হাইয়েস্ট খরচ বা মাইগ্রেশন কস্ট দিয়ে আমি বাইরে যাই, কেউ 5 লাখ টাকা, কেউ 60 লাখ টাকা। ওখানে যে আমি যে কাজটা পাই সেই কাজের থেকে আমাকে চিন্তা করতে হয় যে কত দ্রুত আমি এই টাকাটা তুলতে পারবো, কত দ্রুত আমার পরিবারকে আমি টাকাটা পাঠাবো। তো ওই একটা চিন্তার মধ্যে তারা থাকে মানসিকভাবে, কিন্তু তখন থেকে একটা থাকে, তারপর ফ্যামিলির থেকে তারা দূরে থাকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এই অভিবাসনের বিষয়টা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন ফোরাম হচ্ছে, জাতিসংঘের থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফোরামে একটা কথাই হচ্ছে যে এই যে আমরা যে লোক পাঠাই, তো আমরা প্রেরণকারী দেশ, আমরা তাদেরকে যতটুকু পারি তাদেরকে প্রি ডিপার্চার ট্রেনিং করে পাঠাই, কিন্তু যে দেশে যায় সে দেশের সরকারের কি কোনো দায়িত্ব নাই? সেটা তো অবশ্যই বড় একটা প্রশ্ন, বড় একটা প্রশ্ন কিনা। কারণ যখন তারা ওখানে যায়, যাওয়ার পর তার তো একটা ইন্টিগ্রেশন ওরিয়েন্টেশন হওয়া উচিত যে ভাই তুমি আমার দেশে এসছো, বা যে কোম্পানিতে যায় সে কোম্পানিতে তো তার একটা ওরিয়েন্টেশন হওয়া উচিত। সেটা হয় কিনা, সেটা কি আপনার একেবারেই হয় না, একেবারেই হয় না। এবং সেই জায়গাটাই বললাম যে তার মানে এই বিষয়টা আমাদেরকে ইস্যুটা রেজ করা আছে, এই ইস্যুটা একবার গ্লোবাল লেভেলে রেজ করা আছে। এবং আমার মনে হয় যে দ্বিপাক্ষিকভাবেও এই কথাগুলি বলা হয়, দ্বিপাক্ষিকভাবে এই কথাগুলি বলা হয়, আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে যারা এই মানুষগুলিকে নেয় তারা তাদেরকে শ্রমিক হিসাবে নেয় এক, আর তাদেরকে তারা এখন স্লেভ হিসাবে যদি ট্রিট করে, দাস হিসাবে, সেটা দেখার দরকার। আমি যেটা মনে করি যে ওখানে অনেক কিছু মানে হয়তো তদন্ত সাপেক্ষে আরও কিছু বেরিয়ে আসবে। এই জন্যই বলি যে কিছু কিছু জিনিস আছে যে আমাদের ওখানে তদন্ত করার দরকার। যেহেতু আমাদের ওখানে দূতাবাস আছে, সেখানে একটা লেবার উইং আছে, আমাদের সরকার হয়তো তাদের আইনে বা তাদের বিচারে যেটা হয়ে তা সেখানে হস্তক্ষেপ করতে না পারুক, কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে কি, প্রকৃত ঘটনাটা, এই বিষয়ে আপনার কাছে আবারও জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আজকে আমাদের অতিথি সৈয়দ সাইফুল হক, যিনি অভিবাসন নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে। আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের দূতাবাস দিয়ে সেখানে তদন্ত করা যায় কিনা বা মানে প্রকৃত ঘটনাটা জানার চেষ্টা, হ্যাঁ, আমার তো মনে হয় যে এখানে আমাদের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, দরকার আরও অন্য কোনো ইনভেস্টিগেশন অথরিটি সহ একটা টাস্ক ফোর্স করে ওখানে যাওয়া দরকার, প্রকৃত কি ঘটেছে। কারণ এখানে দেখেন 57টি মানুষ, তাদের 10 বছর যারা নিম্নতম যারা কারাদণ্ড পেয়েছে 10টা বছর, এবং সেই কারাদণ্ড শেষ করার পর তাকে ডিপোর্ট করা হবে। এমনি তো সে খালি হাত, তারপরে এই যে একটা দণ্ড দেওয়া হলো, এখন এটা হয়তো তাদের আইনের ইয়েতে এটা মানে লঘু পাবে গুরুদণ্ড কিনা সে তারা বিচার করে দিয়েছে। তাদের বিচারের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এবং যিনি এটা বিচারক উনি একজন চ্যান্সেলর এবং দুবাইয়ের সে একজন খুব নাম করা ব্যক্তিত্ব। সুতরাং তারাও যে ইনভেস্টমেন্ট করে দিয়েছে সেটার আমরা তাকে কোনোভাবেই ছোট বা খাটো করে দেখতে পারি না। কিন্তু মানবাধিকারের দিকটা চিন্তা করলে যে মানুষটি আমার ওই দেশে কাজ করতে গিয়েছে, সে কোন কারণে কোন পর্যায়ে এসে এই যে এত বড় একটা গ্যাদারিং করলো বা এত একটা প্রোটেস্ট করলো, সেখানে কি পুলিশ ছিল না বা ওখানকার যে ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা তো আগেই তাদেরকে ডিসপাস করে দিতে পারতো যে ভাই দাঁড়ানোই যাবে না, আমাদের আইনই নেই, তোমরা এখানে এসছো কাজ করতে, কাজ করো, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে সেগুলি তোমরা লিখিত আকারে দাও, এখানে দাঁড়ানোর দরকার নাই, দরকার নেই। এবং দেখেন ওই দুবাইয়ের পাশাপাশি আমরা কাতারেও দেখলাম যে ধরনের একটা মিছিল, সে ছবি আমাদের কাছে আমরা দেখলাম। তো এটা এখনো কিছু হয় নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা গিয়েছি ওখানে কাজ করে, আমি আর্নিং করার জন্য, আমার পরিবারকে করার জন্য, আমি তো ওখানে এই আন্দোলন করতে যাইনি।
এবং ওখানে যারা এই আন্দোলনটাই করছে মানে করার পিছনে আছে সেটা তদন্ত করে দেখতে হবে। আমরা জানি যে বেশ কিছু প্রকৃতই যারা সামনে ছিল তারাই জড়িত নাকি পেছনে, এখন সেটাও তো আমাদের কথা, যে আমরা এখন অনেকেই তো দেখছি যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথা শুনছি। এখন ওখানে অনেকেই আছে যে তারা অনেক দিন 10 বছর 15 বছর। আপনারা কি খোঁজ নিয়েছেন যে আসলে যারা এই যে দণ্ডপ্রাপ্ত হয়েছে তারা কেমন, একেবারেই মানে লেবার? না, আমাদের সেই ধরনের এই বিষয়ে এখন তো আমাদের ইন্টারনেটও মাত্র হলো, মানে কোন সোর্স থেকে সেই না, যেটুকু সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে সেখানে যেসব লোক গিয়েছে এরা অনেকেই একেবারে শ্রমিক শ্রেণী, লেবার, বুঝছেন না। এখন যাদের লিডারশিপে কারা ছিল অনেকেই আছে, অনেক পয়সাওয়ালা লোক এখানে বাঙালি আছে, অনেক ধনী ব্যক্তি আছে এবং তারা অনেক দিন যাবৎ আছে, কেউ 10 বছর 15 বছর আছে। এবং অনেক সময় তারা মনে করে যদিও এই দেশে কোনো নাগরিকত্ব দেওয়ার কোনো নিয়ম নাই, তারা নিজেদেরকে তারা হয়তো অনেক নাগরিকই মনে করে। তাহলে এই ধরনের ইয়েতে তারা কেন যাবে? কারণ তারা তো বিজ্ঞ লোক, তারা অনেক দিন থেকে আছে, তারা ওই দেশের আইন কানুন জানে। তারাই যে যদি তারাই নিয়ে যায় অথবা তারা যদি নাও নিয়ে যায়, অন্তত অন্যদেরকে তো বলতে পারে যে আমরা কিন্তু এই দেশের আইন সম্বন্ধে অকিবহাল, সুতরাং এই কাজটা করা যাবে না। এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আসলে দেখতে হবে যে প্রকৃত কারা এর পিছনে আছে এবং কারা এদেরকে যারা ভিকটিম হয়েছে তারা যে আসলে ওরকম কতটা। হ্যাঁ, তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে যে যদি একটা তদন্ত করার সুযোগ ইউনাইটেড আরব এমিরেটস গভর্নমেন্ট দেয়, যে না ঠিক আছে তোমরা তোমাদের দিকে দেখো যে তোমরা যে শ্রমিকগুলি পাঠিয়েছো তাদের মধ্যে এই সমস্যাগুলি কে তৈরি করছে। আমাদের আইনে যেটা আমরা পেয়েছি, 3 জনকে আমরা অর্গানাইজার হিসেবে পেয়েছি, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছি, আমরা একজনকে মিডল লেভেলের লিডার পেয়েছি, তাদেরকে 11 বছর দিয়েছি, আর সবাইকে, আর যাদেরকে আমরা মনে করেছি যে এরা দেয়ার ভায়োলেন্ট, হ্যাঁ, তাদেরকে আমরা 10 বছর কারাদণ্ড দিয়েছি। এখন যদি আমাদের থেকে রিকোয়েস্ট করা হয় যে আমরা একটু দেখতে চাই, যেহেতু আমরা আমাদের নাগরিক আমরা বিদেশে পাঠানোর পর তারা কেন এভাবে পরিবর্তিত হয়ে যায়, তার মানসিক পরিবর্তনটা কেন হয়? সে তো গিয়েছিল কাজ করার জন্য এবং সে তার এখানে ফ্যামিলি রেখে গিয়েছে, সে তো এখানে ফ্যামিলি অনেকে নিতেই পারে না, তাই না? তাহলে আমাকে একটু সুযোগ যদি তোমরা দাও তাহলে আমরা একটা তদন্ত করে দেখতে পারি। কারণ যদি আজকে আরব এমিরেটস এই ইনসিডেন্টসটাকে আমরা যদি ইনভেস্টিগেট করি এবং আমরা যদি কাতারেরটাও দেখি যে কারা এর পিছনে, কারণ এই সব দেশে এখানে আমাদের কিন্তু যারা যায় সবাই আমাদের শ্রমজীবী যারা তারাই যাচ্ছে এবং আমরা ওই দেশে সেভাবেই পাঠাচ্ছি। ওখানে পড়াশোনার জন্য যায় না বা অন্য কোনো কারণে যায় না, সুতরাং সেই দেশগুলিতে একটু মনিটরিংয়েরও দরকার আছে। এবং আমরা তো বহুদিন থেকে একটা জিনিস দাবিও করে আসছি অ্যাজ এ সিভিল সোসাইটি অর্গানাইজেশন, যে আমাদের সরকারকে বারবার বলছিলাম যে দেখেন আমাদের প্রায় 1 কোটি বেশি, 1.20 লাখ বা তারও বেশি, বলা 1.5 কোটি হতে পারে, শুধু যে প্রবাসী শ্রমিক না, আমি যদি টোটাল জনগোষ্ঠীকে চিন্তা করি তাহলে এই যে তারা যে ওই দেশে আছে এবং তারা যে রেমিটেন্স বলি, হয়তো এটা তার প্রাইভেট মানি, তার পরিবারে পাঠায়, কিন্তু এটা দেশ উপকার হচ্ছে। তো সেই রেমিটেন্সটা পাঠানোর কারণে দেশের যে আপনার বৈদেশিক মুদ্রার যে সংকটটা এইবার তো $24 বিলিয়ন এসছে। রেমিটেন্সের প্রসঙ্গে যেহেতু আপনি উঠালেন, আমরা কয়েকদিন ধরে কিছু মাঝে মধ্যে যখন সোশ্যাল মিডিয়া বা ওপেন হয়েছে তখন দেখেছি যে কোনো কোনো মহল থেকে বা বাইরে আছে তারাও অনেক সময় বলার চেষ্টা করছে যে এই ঘটনার কারণে রেমিটেন্সের প্রভাব কমে যেতে পারে বা অনেকে রেমিটেন্স পাঠাতে উৎসাহ হারিয়ে ফেলতে পারেন এরকম। তো সেটা কিছুটা হতে পারে, কিন্তু শুনেন রেমিটেন্সটা কেন পাঠায়, কে পাঠায়, কার জন্য পাঠায়? পরিবারের প্রয়োজন। তো সেটা তো একটা বড় বিষয়। আরেকটি হচ্ছে হ্যাঁ কিছু কিছু হয়তো এমন হয় যে আমি টাকা পাচার করে নিয়ে গেছি, হয়তো এটা সেন্ড করি, সেটারও একটা ইম্প্যাক্ট থাকতে পারে, সেটা খুব বেশি না। কিন্তু যারা পাঠায় সেটাও যদি আমরা একটু বিশ্লেষণ করি, আগে তো আমরা মনে করতাম যে মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বেশি মানুষ শ্রমিক কাজ করে, তাই না? মোর দেন 50 মিলিয়ন, 50 লক্ষেরও বেশি। কিন্তু আমেরিকার থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে এটা হিউজ পরিমাণ, প্রায় $5-6 বিলিয়ন। এখন ওখান থেকে কেন পাঠাচ্ছে এবং যারা পাঠাচ্ছে তারা কিন্তু পরিবার কি পাঠাচ্ছে এবং তাদের জন্য আমরা কি করতে পেরেছি, প্রশ্নটা তো সেই জায়গাটায়।
আমি যদি মনে করি যে আমরা সব দিক থেকে সাকসেসফুল, হ্যাঁ, আমরা উন্নয়ন বিভিন্নভাবে করেছি, আমরা কেন এই গোষ্ঠীটাকে একটু মানে একটু ওয়েলফেয়ার বলি, কল্যাণ বলি, সেটা করি না কেন? আপনি বলবেন যে কেন, এদের জন্য তো প্রচুর কল্যাণ করা হচ্ছে। হ্যাঁ, আমি বলবো যে কল্যাণ একটা মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, কিন্তু সেই কল্যাণটুকু কতটুকু আমরা করতে পেরেছি, সেই কল্যাণের জন্য আমরা কতটা বাজেটারি অ্যালোকেশন রেখেছি, এই প্রশ্নগুলি কিন্তু আলোচনা হয়, আসে না। যেমন প্রণোদনা আগের থেকে, মানে আগে তো 2% ছিল, পরে 2.5% করা হলো, কিছুটা তো বাড়ছে। এবং এটা হলো প্রণোদনা, এটা কল্যাণ না। কিন্তু আপনি একটা জিনিস, আপনি কি জন্য প্রণোদনা দিচ্ছেন? আপনি রেমিটেন্সটাকে থ্রু প্রপার চ্যানেলে আনার জন্য। আমি তো বলি প্রণোদনার, অনেকে বিপক্ষ বলে প্রণোদনার দরকার নাই, প্রণোদনার দরকার নাই। আপনি যদি সেই সিস্টেমটা চালু করতে পারেন যে আমি আমার এই টাকাটা যদি সঠিকভাবে আমার হুন্ডি করে না পাঠাতে হয়, আমি সঠিক মূল্যে যদি এটা ব্যাংকে পাঠাতে পারি, আমি আমার প্রণোদনার দরকার নেই। দুই নম্বর হলো যে প্রণোদনাটা দিচ্ছেন আপনার কারণে, আপনার অর্থনৈতিকটাকে ঠিক রাখার চাঙ্গার জন্য। হ্যাঁ, আর এটা তো আপনি এমন কোনো ইনভেস্টমেন্ট এদের জন্য করেন নাই। এই যে লোকগুলি গিয়েছে তাদের নিজের পয়সা দিয়ে গিয়েছে। আপনি যে প্রবাসী কল্যাণ মন্ত্রকের কথা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রক কি আসলে ওরকম সক্ষম যে কারা আসছে এবং কিভাবে আসছে দেশে, তাদের কি কি নিডস আছে, সেগুলো আবার দেশে আসার পরে তাদের অন্য কোনো চেষ্টা করা হচ্ছে? আমি সত্যি কথা বলবো, সেটা হলো যে এখন আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনেকভাবে তারা চেষ্টা করছে এবং বেশ কিছু কাজেও অগ্রগতি হয়েছে। আপনি জানেন যে প্রবাসী কল্যাণের মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, সরকারের অর্থায়ন আছে, একটা করছে যারা ফেরত আসছে তাদেরকে পুনঃঅঙ্গভূতকরণ বা পুনঃভাবে তাদের সমাজে স্থাপনা জন্য তাদের জন্য কাজ করছে। এবং সেখানে সারা দেশে প্রায় 30টি ওয়েলফেয়ার সেন্টার করা হয়েছে। আচ্ছা, তো এটা একটা বিরাট উদ্যোগ যে এই যে ওয়েলফেয়ার সেন্টারটা করা হয়েছে, যারা ফেরত আসছে তারা ওখানে তালিকাভুক্ত হয়ে সেখানে প্রশিক্ষণ নিতে পারছে, রিইন্টিগ্রেশনের যে প্রজেক্ট যেটাকে বলে। তো এখন সেটা তো করছে, কিন্তু এইটার পাশাপাশি আরও কিছু করার প্রয়োজন আগের থেকেই ছিল। যেমন ধরেন, এই যে দুবাইয়ে বা আবুধাবিতে আমাদের যে কনসুলেট অফিস আছে, সেখানে একটা ওয়েলফেয়ার সেন্টার থাকার দরকার ছিল না? অবশ্যই। আচ্ছা, এই ওয়েলফেয়ার সেন্টারটা ওখানে কিন্তু লেবার উইংয়ের আছে, কিন্তু খুব কম সংখ্যক কর্মী আছে, জনবল কম। কিন্তু এখানে যদি আমি একটু বাজেট বাড়িয়ে যদি এখানে ওয়েলফেয়ার সেন্টার করি, আর ওয়েলফেয়ার সেন্টারে যদি রেগুলার আমার বিভিন্ন ধরনের সোশ্যাল যেসব অ্যাক্টিভিটিসগুলি আমরা করি, এই যে মিসইনফরমেশনগুলি আর থাকবে না, এবং ওই দেশের ভাষা, আইন কানুন সবকিছু জানবে। নট অনলি দ্যাট, ওখানে যে স্টাফরা থাকবে তারা এই কাজে নিয়োজিত থাকবে। কারণ আমার তো এমবেসির অনেক কাজ, আমার কাউন্সিলর সেকশন আছে, আমার বিজনেস ডিলিংয়ের জন্য আদার্সই আছে, সেটা না, আমার লেবার উইংয়ের লোক আছে। কিন্তু ওয়েলফেয়ারের জন্য যদি আমি আলাদাই করি, আপনি ফিলিপিনের দিকে তাকান, মেক্সিকোর দিকে তাকান, তারা তো রীতিমতো ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করছে। যেখানে যেসব শহরে তাদের বেশি লোক কাজ করে, সেখানে তারা ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করেছে, যে তাদের খবর নেওয়া, তারা কেমন আছে, তাদের কি সমস্যা। কারণ দূর প্রত্যন্ত অঞ্চলে তো আর কনসুলেট নাই বা এমবেসি নাই। সেভাবে আমাদের যদি সামান্য ইনভেস্টমেন্টে এই কাজটি করা যায়, তাহলে কিন্তু দেশের ভাবমূর্তিও হবে, সাংস্কৃতিক যোগাযোগটা বাড়বে। এখন যদি আমরা শুধু মনে করি যে না, আমাদের দলীয়ভাবে খালি আমাদের ওইখানে গ্রুপিং আমাদের করতে হবে, তাহলে তো সবাই আমার লোক না। এই যে প্রশ্ন আসলে এসে যে ধরেন, যদি এরকম ওয়েলফেয়ার সেন্টার থাকতো, তাহলে তো আমাদের আরব আমিরাতে যে ঘটনাটা ঘটলো সেটা নাও হতে পারতো। এবং এই ঘটনার মানে পরবর্তী ইম্প্যাক্টটা আসলে কি, এতে আমাদের বাজারের উপর কোনো প্রকার, আরব আমিরাত আমাদের একটা বড় বাজারেরই একটা, তাই না, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যে এটা একটা অন্যতম দেশ। সত্যি কথা বলতে কি, এটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয় যে কোন দেশ থেকে আপনার লোক আনবেন। আমি অবশ্য বলতে চাই না, তবে আমার এতদিনের যে পর্যবেক্ষণে আমি দেখি যে বাংলাদেশের শ্রমিক বা বাংলাদেশের মানুষ যেভাবে তারা ওখানে তাদের জায়গা করে নিয়েছে কম্পিটিশনের সাথে, সেখানে একসময় আমরা যখন ছিলাম তখন দেখেছি ইন্ডিয়ানস, ফিলিপিনোস অ্যান্ড আদার কান্ট্রিজদের যে প্রতাপ, সেই জায়গাটাতে বাঙালিরা জায়গাটা নিয়েছে। এখন সেই জায়গায় দেখেন, ইন্ডিয়াতে কি কোনো এরকম আন্দোলন হয় না? কৃষক আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কিছুদিন,
কিন্তু সেটা কোনো রিফ্লেকশন ওদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের নাই। প্রবাসী community এবং শুধু তাই না, তাদের প্রচুর পরিমাণ মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু আছে। এই ইউনাইটেড আরব এমিরেটসে ওদের মন্দিরও করেছে, তাই না? এখন তারা বিশাল একটা গ্রুপ, সেই জায়গায় তারা মাথা তুলে দাঁড়াচ্ছে, তাদেরকে সম্মান করছে। সে পাশাপাশি বাংলাদেশের অবস্থানটা তাই ছিল। এখন এই ধরনের ঘটনাতে কি হয়, যেমন পাকিস্তানের শ্রমিকদের যেটা হয়েছে, পাকিস্তানে বিভিন্ন জায়গাতে ভিক্ষা করার কারণে আপনার বিভিন্ন ধরনের কারণে বহিষ্কার করেছে, এবং তারা একেবারে লোয়েস্ট। কারণ পাকিস্তানের সিচুয়েশনটাও ওই রকমই, তাদের অর্থনৈতিক দিক দেখেন। এখন আমরা যদি তাদের মতো হতে চাই, তাহলে তো এইরকম অবস্থা থাকলে তাদের মতো হতে হবে, আমাদের বিদেশের কোনো রকম সম্মান থাকবে না। এখন পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, তারা এই লেবারের জায়গাটাতে তারা আরও চিপ লেবার, আমরা যেমন চিপ লেবার পাঠাই, তারা উদ্গ্রীব, কিন্তু ওটা ওই দেশ নিচ্ছে না। তা আমার বলার উদ্দেশ্য যে এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই হয়। তবে একটা বিষয় আমি বলবো যে বাঙালিরা অত্যন্ত ধৈর্যশীল, এবং বাংলাদেশিরা যদি তারা বুঝতে পারে যে আমাদেরকে কেউ ইউজ করতে চাচ্ছে বিভিন্ন ইয়েতে, সেটা যদি তারা বুঝে, নিশ্চয়ই তারা এই ধরনের ঘটনার মধ্যে ভবিষ্যতে আর যাবে না। অবশ্যই তারা প্রতিবাদ করবে। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য অ্যাজ এ মাইগ্রেন্ট ওয়ার্কার, অ্যাজ এ প্রবাসী, আমাদের রাইট আছে। সেই রাইটটা আমাকে দেখতে হবে যে কীভাবে জেনে বুঝে আমি কীভাবে আমি এটাকে করতে পারি। আমি যদি পারমিশন নিতাম, ওই পুলিশের ওখানে, নিশ্চয়ই ওখানে পুলিশের সুপারিনটেন্ডেন্ট ছিল, বা ওদের কাছে যে বলতাম যে আমরা একটা প্রোটেস্ট করব, আমাদেরকে তোমরা একটা পারমিশন দাও। আমরা বাংলাদেশেও তো একটা প্রোটেস্ট করতে গেলে একটা ইয়ের থেকে একটা পারমিশন নেই, পুলিশ কমিশনের কাছে নেই না, ওখান থেকে তারা নিয়ে যদি এটা করতো, তাহলে তো আজকে এই দণ্ডের মধ্যে পড়তো না। এখন যদি তারা মনে করে যে না, আমরা এখানে অনেক শক্তিশালী হয়ে গেছি, অনেকই, এবং ওরা পিছন থেকে যারা বুঝে যায় তোমাদের কিছু হলে আমরা দেখব, এরকম হতে পারে। সো এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি হয়েছে, এবং সেটা অবশ্যই হওয়া উচিত। যদি অফিসিয়ালি না করা যায়, আমার মতো অবশ্যই হওয়া উচিত। কিন্তু গতকালকে পররাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, অবশ্যই এখন সরকার যদি মনে করে যে তারা যে জড়ো হয়েছিল বা প্রতিবাদ করতে দাঁড়িয়েছিল, সেটা তো আসলে কিছুটা সরকারের বিপক্ষে। তাহলে সরকার কেন তাদের না, আমি তো সরকারকে বলছি না যে তাদের পক্ষ হয়ে দাঁড়াতে বা কিছু, আর যদি পক্ষ হয়ে দাঁড়াতে এই জন্য আপনি বলছেন যে শ্রমবাজারটার কথা চিন্তা করে, আর দেশের জনগণের প্রতিনিধি, মানে জনগণ কার? বাংলাদেশ সরকারেরই দিত। এখন আমার সংসারে দুইটা ছেলে একটু খারাপ আছে, তাকে কি আমি ত্যাগ করে দিব? কেন সে খারাপ পথে গেল, কেন সে এই ধরনের ঘটালো? এখন ওখানে 57 জনকে আপনার শাস্তি দেওয়া হয়েছে। 57 জনই কি মানে খারাপ ছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘটনা ছিল। হ্যাঁ, আমি যদি বুঝতাম যে 2-3 জন এর সাথে জড়িত, বুঝতাম যে তারা কোনো আইডিওলজির দ্বারা বা কোনো দ্বারা প্রভাবিত। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অতিথির কাছ থেকে আজকে প্রবাসীদের অবস্থা সম্পর্কে জানলাম, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আমরা জানলাম। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বোনদের বলতে চাই যে যারা যেখানেই আছেন, তারা আসলে সেই দেশের আইন কানুন সম্পর্কে, সেই দেশে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেই বিষয়গুলো জেনে বুঝে তারপরে করা উচিত। কারণ আপনারা প্রবাসে গিয়েছেন সেখানে অর্থ রোজগারের জন্য, পরিশ্রম করার জন্য, সেটি যদি মুখ্য উদ্দেশ্য না হয়, অন্যান্য বিষয়ে জড়িত হলে কিন্তু এই ধরনের সমস্যা আরও হতে পারে। তো সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।